কনসেন্ট্রেশন তৈরি করার জন্য আমার দরকার হচ্ছে ওম। এবারে আমরা গোল হয়ে বসে করি, শেষ পর্যন্ত একজনই থাকবে, গোল হয়ে বসে এটাকে করতে হবে। তা এই যে অনুশীলনের কথা, কিন্তু থিয়েটার আর কবিতা, যে কথাটা বারবার আমার বিষয় যেটা আছে, কবিতা আবৃত্তি পাল্টে গেছে না, নাটক কবিতার মেলবন্ধন, এই মেলবন্ধনটা কোথায় আসছে? এগুলো তো আপনি বেসিক কতগুলো শেখানোর কথা বললাম, কিন্তু মেলবন্ধনটা কোথায় আসছে একটা আমরা দেখালাম নাটকে, কবিতায়। মেলবন্ধনের বড় বিষয়টা হচ্ছে যে আমি কোথায় কিভাবে একটি নাটকে একটি কবিতাকে ব্যবহার করব বা উল্টোটা। কবিতায় নাটক কিভাবে আসবে? আমার একটা প্রশ্ন আছে সৌমিত্রদা, তুমি তো অনেক আগে থেকে ধারাবাহিকভাবে আবৃত্তি ক্ষেত্রে যে মহিরুহরা এসেছেন তাদেরকে সরাসরি দেখেছো, চিনেছো, জেনেছো। আমি ধরো কাজী সব্যসাচী থেকেই বলছি, কাজী সব্যসাচী এবং তার পরবর্তী সময় ধরো, বা আমি সৌমিত্র থেকেই বলছি, সৌমিত্র, কাজী সব্যসাচী, পরবর্তী সময় ধরো আমাদের প্রদীপ ঘোষ, পার্থ ঘোষ, গৌরী ঘোষ। আবৃত্তির ক্ষেত্রে নাটকটা মানে বা নাটকীয়তাটা বা কোনো কবিতায় নাটকীয় মুহূর্তটা ওনারা কি মানে লক্ষণ রেখার মধ্যে থেকে সেটা প্রয়োগ করেছে, কেউ কি সেই বাউন্ডারিটা ক্রস করেছে, মানে কিভাবে তুমি তাদের কিভাবে প্রয়োগ করতে দেখেছো এবং কিভাবে সেটা হওয়া উচিত? কবিতায় কতটা নাটক ব্যবহার মানে নাটকীয় মুহূর্ত তৈরি করা উচিত বা নাটকীয়তাটা কোন সময়টা অবধি থাকবে, কোন রেখাটা অবধি থাকবে, সেটা সম্পর্কে তুমি একজন নাট্যকর্মী হিসেবে একটা আমাদের মতামত দাও। যেমন আমার কাছে মনে হয়, যেমন সৌম্যমিত্রের সঙ্গে আমি কাজ করেছি অভিনয় নাটকে, মুদ্রা রাক্ষস করেছি, গ্যালারির জীবনে আমি ছিলাম। তার আগে আমার দীর্ঘদিন তার কাছে যাতায়াতের সুযোগ ঘটেছিল। সৌম্যমিত্র মনে করতেন তার থিয়েটারে যদি কোনো কবিতা ব্যবহার করি, কবিতাটা কবিতার মতোই আসা উচিত এবং সেখানে আমি সেটা আমার সংলাপের অনুষঙ্গে বলবো। আমার সংলাপটা কি, যেটা প্রথমে বললাম যে শুরু করেছিলাম যেটা দিয়ে, প্রহর শেষে আলোয় রাঙা, ওটা তো আমি নিজেই দেখেছি রবীন্দ্র সদনে। ওই যে দৃশ্যটা সৌমিত্র চিত্তমিত্র বসে আছেন, প্রহর শেষের আলোয় রাঙা আর তাপস সেনের লাইটের ওইখানে একটা ব্যবহার ছিল, একদম বলার সঙ্গে সঙ্গে লাইটে ডিম হচ্ছে, জি আলোটা কমে আসছে, হ্যাঁ, এবার একটা সিঁদুরে মেঘ চলে আসছে। কেননা মানে ওই নাটকটা প্রথম করার কথা ছিল, কিন্তু চালকটা সবিতা প্রদত্ত। এবারে আমার পূর্ব পশ্চিমের সংখ্যায় সেটার উল্লেখ আছে, পরে সৌম্যমিত্র করেন আর কি অভিনয়টা, সেটা বড় কথা না। এই যে ধরা যাক রক্তকর্মীতে রাজা খুঁজছেন, নন্দিনী এই করছেন, সেখানে এমন কিছু সংলাপ আছে নন্দিনী যেগুলো তো মানে হাওয়াতে একদম ভাসিয়ে নিয়ে যায় কবিতার মতো করে। নন্দিনীর সংলাপ তো একদম কবিতার মতো করে। সেটা তো তখন কি হয়, আমরা যেন নাটকের ভেতর দিয়ে একটা কবিতাকে ছুঁচ্ছি, স্পর্শ করছি। আমি এটা বেশি করে বলবো না, কারণ এখানে রক্তকর্মী প্রগতি নন্দিনী অভিনয় করে, তৃপ্তি মিত্র করেছেন। এটা মঞ্চে যখন হয় তখন মঞ্চে যে দোলায়মানটা আসে, কিন্তু যখন ওরা যখন পাঠ করছে কণ্ঠের জাদুতে সেই দোলায়মানটা আসে। দোলাটাকে বার করতে হবে, শব্দের যে ঝংকার সেটা অভিনয় যেমন বেরোচ্ছে, কণ্ঠের জাদুতে তেমন বেরোচ্ছে, যেমন রেডিও নাটকে বেরোয়, বেতার নাটকে যেমন বেরোয়। মানে আমি সেটাকে আমাকে মানে আমার কাছে পরিস্ফুট হচ্ছে
যে আমি ওই ওই সিঁদুরের মেঘটাকে দেখতে পাচ্ছি, বিশু পাগলের গান যেমন ভেসে আসছে আমার কাছে, ভালোবাসি ভালোবাসি, ওই যে ওই ওই ধুলাটা যেন চোখের সামনে ভেসে আসছে। এটাই তখন হচ্ছে আসল কবিতার সঙ্গে নাটকের মেলবন্ধন করছে। এই ধরাটাকে যিনি ধরতে পারছেন তিনি সার্থক শিল্পী। এবার উনি যে কথাটা বললেন, সৌম্য মিত্র মশাইয়ের আমি 4টে একক কবিতার আসর করেছিলাম, 66তে শাওলি মিত্র ছিলেন। তা উনি যে কবিতাগুলি বলতেন বা বলেছেন, এর মধ্যে জীবনানন্দ দাশের 8 বছর আগের একদিন, বছর 20 পরে এরকম 2-3টে কবিতা থাকতো, বনলতা সেন ইত্যাদি। এবং রবি ঠাকুরের যে কবিতা বলতেন বলে, তার মধ্যে কিন্তু তিনি স্বভাবগতভাবে বাড়তি নাটকীয়তা আনতেন না। যেন চিনি, কবে প্রিয়তমা ছিলেন নিরুপমা, ওগো লীলা সঙ্গিনী। এই যে দুয়ারো বাহিরে কাহারে চাহিরে মনে হলো যেন চিনি, কবে নিরুপমা ছিলে প্রিয়তমা, তাই তো? ওগো প্রিয়তমা, এই যে কথাটা বললো, আমি ছিলে লীলা সঙ্গিনী বলতাম, ছিলে লীলা সঙ্গিনী। একটা শব্দের ধারকে উনি অন্য উচ্চতা দিলেন, অন্য মাত্রা দিলেন। এই শব্দগুলোকে এমন সবচেয়ে বড় করে দেখা যাবে যে নিমন্ত্রণ কবিতায় সৌম্যমিত্রের কণ্ঠে বারবার করে ফিরে আসে। মনে পড়ে যেন এককালে, এই যে এককালটা বললেন, চিঠিতে তোমাদের লিখিতাম প্রেয়সী অথবা প্রিয়ে, একালের দিনে বুঝি লেখে নাম, থাক সে কথায় লিখি বিনা নাম দিয়ে। এই যে কবিতাগুলোর ছন্দকে ভাঙা, সেটা উনি ওনার ধরনে করলেন। এবং এরপরে যখন ওই যে আসে, যেখানে মালিকার গিয়ে বসে ছাদের উপরে, হ্যাঁ, সেই সময় যে ব্যাখ্যাটা, সবগুলোর মধ্যে প্রভূত নাটকীয়তা আছে। কারণ একজন নাটকের মানুষ যখন কবিতা বলেন তখন তার নাটকীয়তা থাকবেই। তাহলে কি কাজী সব্যসাচীর কি ছিল? নাটকীয়তা ছিল না, সে অর্থে একদমই ছিল না। দেবদুলাল বন্দ্যোপাধ্যায় নাটকীয়তা একদমই ছিল না। আমরা এখনো রেকর্ড খুললে কিছু কিছু কবিতা পাই যেখানে একদম নাটকীয়তা নেই। এই দুজনের পার্থক্য বোঝানোর জন্য আমরা দেখবো, খুঁজবো বহুরূপীর আদলটা যারা গেছে তাদের প্রত্যেকের মধ্যে নাটকীয়তা আছে। এই নাটকীয়তা মানে নিমন্ত্রণ কবিতাটা যখন ভালো করে আমরা শুনি, যেমন দেখা যে বলছি জীবনানন্দ দাশ, আবার বছর 20 পরে দেখা হয় যদি, এই যে ভাঙাটা, এই ভাঙাটা তো ইচ্ছাকৃত ভাবে ভাঙা। তা আমি সেটাকে কি গ্রহণ করবো না সেটা আমার ব্যাপার। কিন্তু আমি বলি আমার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে, এটা উনি বলছেন। আমার বলাটা হয়তো অন্যরকম হবে। ধরা যাক এই যে 8 বছর আগের একদিন কবিতা, শোনো, এই যে শোনো কথাটার মধ্যে দিয়ে যে বলেন শোনো, তারপর উনি কোনটাকে মেলাচ্ছেন দেখা যাবে। তবুও মৃতের গল্প কোন নারীর প্রণয়ে ব্যর্থ হয় না। শোনো, তবুও মৃতের গল্প কোন নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। তার মানে কোনটাকে শোনোর সঙ্গে মেলালেন উনি। এটা একদম রেকর্ডে আছে। শোনো, তবুও মৃতের গল্প কোন নারীর প্রণয় ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। এই যে তবু সময়ের বর্তনে উঠে এসে বধূ আর মননের মধু দিয়েছে জানিতে। এইভাবে উনি ভাঙছেন, আমরা এভাবে ভাঙি না। জীবনের এই স্বাদ, সুপক্ষ জবের ঘ্রাণ, হেমন্তের বিকেলে
তোমার অসহ্য বোধ হলো, মর্কে কি হৃদয় জুড়লো, এই চাপটা হয়তো আমরা দেবো না, বা আমরা মানে অনিবার্য ভাবে ওই কোনো কোনো জায়গায় ধাক্কাটা আমাদের মাথায় এসে লাগতে পারে। তাই ওগুলো হয়তো আমি হয়তো আমার মতো করে বলবো জীবনের এই স্বাদ, সুপক্ষ জবের গান হেমন্তের বিকেলে তোমার অসহ্য বোধ হলো, মর্কে কি হৃদয় জুড়লো। কিন্তু উনি বলেন কিন্তু মর্কে কি হৃদয়ে জুড়লো, মর্কে ঘুমুটে ফেতাই দূরের মতো রক্ত মাখা ঠোঁটে। শোনো তবু মৃতের গল্প, কোন নারীর প্রণয় ব্যর্থ হয় নাই, বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। এই যে উনি বলছেন এইভাবে, আমি এভাবে নাও বলতে পারি, আমার স্বাধীনতা আছে সেভাবে বলার। কপি করলাম পুরোপুরি না, এটা একদম কপি, কেননা আমি তাকে যেগুলো শুনেছি দিনের পর দিন বসে বসে। আমার কাজী সুপুরের সঙ্গে আমি আমার সঙ্গে দীর্ঘ সম্পর্কে আমি দেখেছি এটা। উনি কবিতাকে ধরতেন, অদ্ভুত ক্ষমতা ছিল স্মৃতিশক্তির, মুখস্থ করার, মুখস্থ করতেন এবং উনি নিজের স্টাইলে সেটাকে বলতেন। আবার অজিতেশ বন্দ্যোপাধ্যায়, মানে খুব এর সঙ্গে জানাচ্ছি, এসব আলোচনার তো কোনো শেষ হয় না, মনে হয় ঘন্টার পর ঘন্টা চলুক। রামকৃষ্ণ মিশনে কিছু তো ইনস্ট্রাকশন আছে, 4টে হলটা ছাড়বে, সোয়া 4টে, তাহলে সোয়া 4টে তুমি সেই মতো পুরোটা ব্রিফ করে ওয়াইন্ড আপ করো। আচ্ছা ঠিক আছে, 4:15-তে আমি কি পারছি বলতে না? চমৎকার লাগছে। আমার বিষয়টা বলছি, আমরা দেখবো যে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, অমিয় চট্টোপাধ্যায়, প্রদীপ ঘোষ কবিতার বই রাখতেন। একই সময় পার্থ ঘোষ বা গৌরী ঘোষ কবিতার বই রাখতেন না। ওই সময় থেকে প্রায় আমাদের স্মৃতির ওপরে আমরা বেশি ভর করেছি, কাজী সুপুরেজি রাখতেন না। এবং আমার কাছে মনে হয় যে কবিতার বইটা হাতে গায়ে থাকলে, এখন মনে হয় এত চলমান জীবন, এত দৌড় আমাদের, আমার এটার প্রতি কনসেন্ট্রেট করতে হয়। যেমন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলাম, অজিতেশ বন্দ্যোপাধ্যায় সওদাগরের নৌকা নাটকটিটা মনে হয় একটি আমার পুরো কবিতা, সম্পূর্ণ কবিতা। আমি বলছি 2-3টে লাইন। আমি একটা ঘর চেয়েছিলাম, ঘর আর তার সঙ্গে শান বাঁধানো উঠোন। ঘরে আমি যখন ফিরবো, আমার মেকআপের দাগ থাকবে না, আমার কোনো গন্ধ থাকবে না শরীরে আমার যাত্রার। আমি শুধু আমার 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 ছেলে আর ছেলের বউয়ের কাছে তাদের গন্ধ নেব। তারা আমাকে মারুক মারুক, যত মারুক, কিন্তু কিন্তু এই গন্ধটুকুই তো আসলে, এই গন্ধের খোঁজেই তো আমি এখান থেকে ওখান ছুটে যাই, পার হয়ে যাই, আল পেরিয়ে, বনপথ পেরিয়ে, স্টিমার ধরে আরো কত দূরে। তখন যখন বাজে কাড়া নাকাড়া, যাত্রা শুরু হবার সেই বোধনের মাঝখানে আমি যখন গিয়ে পড়ি, তখন পিছনে পড়ে থাকে আমার আমার বাড়ি, আমার ঘর দুয়ার, আমার উঠোন আর আমার বউ। এই যে শব্দগুলো, এই শব্দগুলো বলার মধ্যে দিয়ে একটা কবিতা বেরিয়ে আসে। কিংবা 3 পয়সার পালার শেষে যখন মহিন বলে আমাদের যুদ্ধ শেষ, কবিতাটা আবার অনেক বেশি সরাসরি ভায়োলেন্ট হয়ে ওঠে, শক্ত সংলাপগুলো, কিন্তু কবিতা। এই যে আমাদের বলার ধরন, বলার স্টাইল, সবগুলো কিন্তু আমাদের কথাবার্তাও তো অনেক সময় কবিতা হয়ে ওঠে না, নাটক হয়ে ওঠে, নাটকীয় হয়ে ওঠে। এই তুই নাটক করছিস কেন বলি না, এই নাটক করছিস কেন। সুতরাং মানে আমাদের জীবনযাপন চর্চার মধ্যে অজান্তে কবিতা এবং নাটক
প্রবেশ করে, সেই প্রবেশের ক্ষেত্রে আমরা কোনো দরজা বা জানলা বন্ধ করতে চাই না, বরঞ্চ দরজা জানলাগুলোকে আরো খুলে দিতে চাই, যাতে শুদ্ধ বাতাস আমাদের মধ্যে সেই জিনিসগুলোকে আরো মনকে শুদ্ধ করে তোলে। কবিতা বলা বা নাটক করার মধ্যে তো একটা শুদ্ধতা আছে। আমরা যখন ঢুকি কোনো প্রেক্ষাগৃহে, মঞ্চে, তখন মনে করি আমরা মন্দিরে ঢুকছি। এই যে ব্রতজি দিতে এলেন আমাকে, আমি এলাম জুতো খুলে, উনি জুতো খুললেন, আমরা মঞ্চে নমস্কার করে, আমার তো মন্দির। এক্ষেত্রে বড় একটা ছোট গল্প বলবো আমি। আইফ্যাক্স হলে রবীন্দ্রনাথের রক্তকরবী হচ্ছে। সেদিন দর্শক হিসেবে আসার কথা ইন্দিরা গান্ধী। যখন 6:30 বেজেছে, তখন কুমার রায় এবং অমর গাঙ্গুলি সৌম্য মিত্রের কাছে গিয়ে বলেছেন, এখন আসে পৌঁছননি, আমি কি তাহলে ফাইনাল বেলটা দিয়ে দেবো? হ্যাঁ, আমি তো শুধু ওনাদের জন্য নাটক করছি না, হলে এত দর্শক, তখন তো এত আর সিকিউরিটি ছিল না। তারপরে নাটক শুরু হয়ে গেছে। তারপরে তার 6-7 মিনিট পরে ইন্দিরা গান্ধী এসছেন, তাদের তো সিট রাখা আছে। তা হলে যখন তখন একজন প্রধানমন্ত্রী ঢুকবেন, তখন তো তার একটা আলোড়ন তৈরি হবে। তা সেটা দেখে উনি তো অন্তরাল থেকে সংলাপ করতেন, উনি বললেন পর্দাটা ফেলে দাও। পর্দাটা পড়ে গেছে। উনি আসন গ্রহণ করার পরে আবার কুমার রায় এসে জিজ্ঞেস করেছেন যে আমাকে তাহলে প্রথম থেকে আবার শুরু করবো? কেন? উনি তো পরে এসছেন, যেখান থেকে এসছেন তখন থেকে দেখবেন। তারপরে সেখান থেকে শুরু হলো। তারপরের ঘটনাটা হচ্ছে আরো মানে জরুরি বলা। হয়ে যাওয়ার পরে ওনার সেক্রেটারি এসে শম্ভুবাবুকে বলেছেন যে আপনি একটু বাইরে আসুন, ম্যাডাম আপনার সঙ্গে দেখা করবেন। বলে না না না, আমি বাইরে যাব না, উনি আমার মন্দিরে এসছেন, আমার সঙ্গে দেখা করুন, আমি যখন ওনার দপ্তরে যাব তখন ওখানে গিয়ে আমি দেখা করবো। এই যে ব্যাপারটা আমার মন্দিরকে আমাকে সম্মান জানানোর জন্য আসতে হবে, এটা ওদের মধ্যে ছিল বলেই উনি সম্ভ্রমের সঙ্গে নাটকের জায়গা ত্যাগ করতে পেরেছিলেন। আমি কতগুলো শেষ কথা বলবো, সেগুলো হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের আমরা এখন মেঘনাদ বধ কাব্য বা অন্যান্য কাব্যনাট্য বা কাব্য আমরা মঞ্চে পরিবেশন করে থাকি। আমরা দেখেছি গৌতম হালদারকে, তিনি তার মতো করে পরিবেশন করেন এবং আবৃত্তি নানা প্রতিষ্ঠান তাদের নিজের মতো করে এগুলো ব্যবহার করে থাকেন, পরিবেশন করে থাকেন। কিন্তু এই যে উচ্চারণটা বন্দি চরণারবিন্দ, অতি মন্দমতি আমি ইত্যাদি যে সব মানে এগুলোর যে শব্দের ঝংকার, এর মধ্যেও নাটকীয়তা আছে। নাটকীয়তাগুলোকে আমি কিভাবে ব্যবহার করছি, কবিতার স্পন্দনটা কিভাবে নিয়ে আসছি, সেটা একজন শিল্পী যখন পরিবেশন করে তাকে যার কাছেই শিখুন না কেন, তাকে তার মতো করে আত্মস্থ করতে হয়। আমি আমার কবিতার মধ্যে কতটা নাটক দেবো, কতটা নাটকীয় করব, আর কতটা আমি আমার কবিতাকে তার মর্মস্থলে পৌঁছবো, সেটা তাকে বুঝতে হবে। কবিতাকে যদি নাটক করে তোলাই একমাত্র কোন শিল্পীর উদ্দেশ্য হয়, তাহলে তিনি আর আবৃত্তি করতে পারবেন না। নাটক নাটকের জায়গায় থাকবে, আবৃত্তি আবৃত্তির জায়গায় থাকবে। একজন সৎ, বলিষ্ঠ এবং বুদ্ধিমান শিল্পী দুটোকে মেলবন্ধনের চেষ্টা করবেন। এই মেলবন্ধনটাই আসল। যদি সেই মেলবন্ধনটা পারেন, তিনি সার্থক শিল্পী হন। এই যে আমি বারবার করে আবার বলছি, যেমন আমাদের পটলবাবু নাটক, একটা পটলবাবু ফিল্মসটা বলে নাটক করে একটা সংলাপ আছে, সংলাপটা বল, কোনো 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 এই ছোট হয় না, ওকে বলে না একটা শব্দ, পাটের বর কোনো ছোট বড় হয় না। হ্যাঁ, আপনার
নেক্সট ছবিতে আপনার বড় পার্ট, তখন প্রডিউসারকে বলছেন হ্যাঁ পার্টের কোনো ছোট বড় হয় না, যত ছোট পার্টই আপনি আমায় দিন না সেটা ফুটিয়ে তোলাই হচ্ছে শিল্পীর আসল কাজ। এবং তারপরে বলতে হবে এটা কি আছে, আমার ছোট্ট একটা কবিতা, ছোট্ট 4 লাইনের একটা কবিতা দিয়েছে, আমি 4 লাইনের কবিতাটা বলবো। সেই কবিতাটাকে আমি যদি ঠিক মতো বলতে পারি আমাকে লোকে বলবে হ্যাঁ তারিখ হ্যাঁ বলেছে কবিতা। আমার 4 লাইনের একটা সংলাপ দিয়েছে, সেটা আমাকে তারিখ। যেমন ধরা যাক এই যে কবিতাটা অনেকেই বলে, এখন শুনেছি, সুর তো গাছের পাতা জলে পড়ে উড়ে সহজিয়া, বাউলে বের ঘুম মাতে দাওয়া ঘেরে কীর্তনে নদিয়া, গুপগুবি কোথায় বাজলো বাজে খোল বাজো হেতো তারা, এক ঘর দু ঘর তবু বাংলা জুড়ে বাউলের পাড়া। এই যে কবিতাটা, এটার মধ্যে একটা আমি যখন দেখবো তখন আমার কাছে মনে আসবে যে ছবিটা ফুটছে। এই ছবিটা ফোটা খুব দরকার একজন শিল্পীর কাছে। সুর তো গাছের পাতা, এই আমি নাটক যদি করি এটাকে তাহলে কি করে করবো? একটা কীর্তনের সুর বা একটা বাউলের সুর নিয়ে আসবো প্রথমে, নিয়ে এসে সুর তো গাছের পাতা জলে পড়ে উড়ে সহজিয়া, বাউলে বেল ঘুম মাতে দাওয়া ঘেরে কীর্তনে নদিয়া, ঢোল ফোল কীর্তনাঙ্গে সমস্ত কিছু আনতে হবে। গুপগুবি কোথায় বাজলো বাজে খোল বাজোকে তো তারা, এক ঘর দু ঘর তবু বাংলা জুড়ে বাউলের পাড়া। এই যে কবিতাটা, এর মধ্যে আমরা নাটক করতে পারি কবিতাটাকে নিয়ে। জয় গোস্বামীর কবিতা কাব্যগ্রন্থ নিয়ে নাটক হয়েছে, একটা দুটো অনেক নাটক হয়েছে। যেমন ধরে যাক আমি যদি বলি সুবোধ সরকারের ঘুষ কবিতা, এই কবিতা যদি আমার মনে হয় ইজিলি নাটক করা যায়, খুব সহজ একটা দারুণ নাটক হতে পারে। একবারে ছবি আসবে যে আমার একটা বাবা দাঁড়িয়ে আছে, আমি বাবাকে কোনোদিন ছোঁয়াবো না, সেখানে আমি যদি নাটক করি এটা বাবাকে ছোঁয়াবো না, হ্যাঁ বাবার পায়ের কাছে এই আছে তো শেষে আমি বাবাকে ছোঁয়াবো না, বাবা আর ছেলে দাঁড়িয়ে থাকবে, তারপর তার উপর সংলাপ তৈরি হবে। এবং তখন আমি বলবো যে আমি এটা আমাদের দলে নেক্সট বছর করাবো আমাদের ওয়ার্কশপে, তারা দুজনে কথা বলবে, এটা দিয়ে একটা নাটক তৈরি করতে হবে। সেখানে আমার যে নাটক তৈরির কারখানা বলে একটা ওয়ার্কশপ করি, সেখানে এসবগুলো দিই আমরা। এই কবিতাটা তোমায় দিলাম, তোমার জন্য 2টো ক্যারেক্টার বা 3টে ক্যারেক্টার আছে, তোমাকে একটা নাটক তৈরি করে দেখাতে হবে, তোমার জন্য 1 ঘন্টা সময় বরাদ্দ। তো এই ঘুষ কবিতা থেকে নাটক তৈরি করা যায়, তাহলে কি হয়, নাটক কবিতার কাছে আশ্রিত, আবার কবিতা নাটকের কাছে আশ্রিত, পরস্পর বন্ধু, দুজনে হাত ধরাধরি করে চলে। শিল্প যখনই হাত ধরাধরি করে চলবে তখনই সেই শিল্পকে শিল্প মাধ্যমে নিয়ে যাওয়ার শিল্পীর সার্থকতা। শেয়ার করছি কর্ণকুন্তী সংবাদটা আমার, তো আমি তো মুখস্থ করেছি, সবে ভেবেছে ফাটিয়ে দেবো, কর্ণকুন্তী সংবাদ যাবো রেকর্ড করব, জমা দেবো, অডিও নাটক একেবারে হেভি হবে। হ্যাঁ, আর ওই মেয়েটি হচ্ছে একেবারে থিয়েটারের মেয়ে, ও একদম ছোটবেলা থেকে ট্রেনিংটাই থিয়েটারের, ওর কিন্তু রেসাইটেশনের ট্রেনিং নয়। তো এবার রেকর্ড করে আমরা বেরিয়ে এসেছি, সিডি করে জমা দিয়েছি, আর দুজনেই আমরা ভেবেছি ফাটিয়ে দিয়েছি, ও ফাটিয়ে দিয়েছে, আমিও ফাটিয়ে দিয়েছি। পরীক্ষায় কিন্তু একেবারে, আমি নম্বরটা বলছি না এখানে, খুব একটা কম নম্বর পেয়েছি। তো তখন আনন্দদা ডক্টর লাল আমাদেরকে ডেকে বললেন, তোমাদের না মানে রেল লাইনের 2টো লাইন, একটা এদিকে একটা এদিকে চলে গেছে। একজন পিওরলি থিয়েটার, আপনি যে বই ভাঙাগুলো দেখালেন, নাটকের ভাঙাগুলো, একজন ঠিক নাটকের ভাঙাগুলো করেছো, আর আরেকজন একেবারে আবৃত্তি করেছো। এটাই দেখো, ওই যে কর্ণকুন্তী সংবাদ এখনো আমরা শুনি পার্থদা গৌরীদের গলায়, এখানে ওরা খুব সংযতভাবে নাটক করেছেন এবং সংযতভাবে নাটককে এড়িয়ে গেছেন। এটাই সেখানে সার্থক শিল্পীর লক্ষ্য। আর ধরা যায় এই যে দেবতার রাশি আছে না, সূর্য অস্ত না যাইতে যাইতে ক্রোশ দুই ছেড়ে, উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে, রূপ নারায়ণের মুখে পড়ি বালুচর,
সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উত্তাম তরণী ভিড়াও তীরে উচ্চ কণ্ঠে বারংবার কহে যাত্রী দল কোথা তীর। এইখানে কবিতার নাটক এবং শব্দ এবং কণ্ঠ এবং কণ্ঠের ওই যে তিনটে জায়গা আছে, তারা উদারা মুদারার তিনটে প্রক্ষেপণ যে সঠিকভাবে ব্যবহার করতে পারবে সেই দর্শকদের হাজারো সাধুবাদ পাবে। এটা হচ্ছে কবিতার এবং নাটক। এখানে এই যে নাটক কবিতা পাশাপাশি হাঁটছে, কিন্তু এইখানে এই যে আনন্দলাল মানে এরকম ঘটনা মানে কর্ণকুন্তী না কচদেবদের নিয়ে অনেক ঘটনা ঘটেছে যাদবপুরে, এগুলো মাঝে মাঝে হয়, আমরা সেগুলো দেখি। রবীন্দ্রনাথে তো আকচার হয়। আপনি যখন একটা শিল্পর কাজ করছেন, আপনি সেই শিল্পটাকে নিজে তৈরি করছেন, তখন কোনো ছায়া মারাবেন না, আপনার ছায়াটাই যেন অন্যের ছায়া উঠবে। এবং